শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার জেকে বসেছিল, আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য। তারেক রহমান আরও বলেন, জনগণ যেভাবে চায় বিএনপিকে সেভাবেই চলতে হবে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতি দিয়ে যারা ইসলামকে বিভক্তি করতে চায় তাদেরকে ভোটের রাজনীতি দিয়ে জবাব দেবে। বলেন, মানুষ এখন ভাষণ ও শোষণের রাজনীতি পছন্দ করে না। দেশের প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। এ সময় তিনি নেতাকর্মীদের বেশি বেশি সামাজিক মাধ্যমে সোচ্চার থেকে গুজবের বিরুদ্ধে জবাব দিতে নির্দেশ দেন। সমাজের ভেতর এখনো দুর্বৃত্তরা দাপিয়ে বেড়াচ্ছে। প্রশাসনেও তাদের প্রভাব থাকায় অত্যাচার রাহাজানি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের হামলায় আহত ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার খোঁজ খবর নিতে যান তিনি। রুহুল কবির রিজভী বলেন, ৪ জনের পরামর্শে শেখ হাসিনার সকল অপরাধমূলক কাজ করতেন। তার উপদেষ্টা তারেক সিদ্দিকী বলতেন, কিছু মানুষকে খুন করলেই সবাই চুপ হয়ে যাবে, যা কোনো সভ্য দেশে হতে পারে না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এ সময় দোলন ভূঁইয়ার হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন তিনি। রক্ত পিপাসু মনোবৃত্তি নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করছিলেন। সেখান থেকে মানুষ প্রত্যেকে ছটফট করছিল। গুমোট এক পরিস্থিতির মধ্যে মানুষ ছটফট করছে। সেই অবস্থা পুনরাবৃত্তিতে মানুষ চায় না। রাজনীতি একটি জনসেবা হলেও ফ্যাসিস্ট সরকার ও তার দোসররা এটিকে ব্যবসা ও দুর্নীতির কারখানা বানিয়ে ফেলেছিল। এই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে জমিদার হাট বেগম নুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। বক্তব্যে স্বাধীনতা চেতনাকে লালন করে আগামী দিনে আলোকিত মানুষদের নিয়ে ওই নৈতিকতা সম্পন্ন সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বরকতুল্লাহ বুলু। এ সময় বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতি সহ অনেকে উপস্থিত ছিলেন। জনসভাটিকে অর্থনৈতিকভাবে দুর্নীতির একটি কারখানা যারা পরিণত করেছেন, এর থেকে আমাদেরকে বের হয়েছে এই স্বাধীনতার চেতনাকে লালন পালন করে আমরা আগামী দিনে এগিয়ে যাব। খাগড়াছড়িতে ১৪৪ ধারা উপেক্ষা করে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে জড়িয়েছে পাহাড়ি ও বাঙালিরা। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারির পরও সড়কে অবস্থান নেয় দুই পক্ষই। এরপর উপজেলা এলাকা চেঙ্গি স্কয়ার এবং মহাজনপাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান। নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, আর্মড পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ সদস্য। এর আগে স্বনির্ভর এলাকায় অবরোধকারীরা কয়েক দফায় পিকেটিং করে। পথচারীদের উপরেও হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা দেশীয় অস্ত্র, গুলতি ও লাঠিসোঁটা নিয়ে কয়েক দফায় হামলার চেষ্টা করালে এই ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। এর আগে পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ এবং জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জম্মু ছাত্র জনতার ব্যানারে সকাল থেকে অবরোধ শুরু হয়। তবে দুপুর ১২টার পর থেকে পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। সামাজিক মাধ্যম সহ বিভিন্নভাবে বাঙালি ও সেনা বিরোধী উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুপুর ২টা থেকে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানায় সুশীল সমাজের প্রতিনিধিরা। দর্শক, ১৪৪ ধারা জারির ব্যাপারে আমরা আরও জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, ১৪৪ ধারা জারির পর কেমন দেখছেন এই মুহূর্তের পরিস্থিতি? প্রশাসন কি বলছে? যদি বলি তাহলে কিছুটা উন্নতির দিকে, অর্থাৎ যে উভয় যে মুখোমুখি একটা অবস্থা ছিল সেখান থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। যদি বলি তাহলে জেলা শহরের উপজেলা এলাকা, চেঙ্গেস্কর এলাকা, মহাজনপাড়া এলাকা, এটি ছিল সবচেয়ে উত্তপ্ত এবং সংঘর্ষের সবচেয়ে বড় জায়গা।
সেই জায়গাটিতে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চতুর্পাশেই তারা মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আর্ম পুলিশ সবাই এখন সড়কের দুপাশে কঠোরভাবে অবস্থান নিয়েছে এবং যারা সড়কে অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে। এর আগে এখন থেকে ঘন্টাখানেক আগেও শহরের মহাজনপাড়া, শাপলা চত্বর এবং চেঙ্গিয়া স্কোয়ার এলাকায় কয়েক দফায় মুখোমুখি একটা অবস্থায় ছিল। সেখানে দোকানপাট ভাঙচুর হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী রাবার বুলেট, টিয়ার শেল ছুড়েছে, সেটি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। এছাড়া আমরা দেখেছি বিক্ষোভকারীরা এবং বাঙালিদের একটি অংশের সাথে যে সংঘর্ষ জড়িয়েছে, সেই সংঘর্ষে আমরা দেখেছি অস্ত্র শস্ত্র সহ দেশীয় অস্ত্র ব্যবহার করতে আমরা সেটি দেখেছি। এক পক্ষের হাতে লাঠিসোঁটা, অপর পক্ষের হাতে কান্তা গুলি এবং ভারী অস্ত্র ব্যবহার করতে আমরা দেখেছি। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফুটেজে আমরা দেখতে পাচ্ছি এবং এটি জনমনে এবং বিভিন্ন মহলে প্রশ্নের দেখা দিয়েছে এবং তারা নানা প্রশ্নের ছুড়ে দিয়েছে। সবশেষ যদি বলি তাহলে এই মুহূর্তে শহরের অবস্থা কিছুটা স্বাভাবিক, তবে শহরতলির আশপাশে এবং কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে উভয় গ্রুপের লোকজন জড়ো হয়ে আছে। কোথাও আমরা শুনছি যে অস্ত্র শস্ত্র নিয়ে। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জাতিসংঘ সাধারণ পরিষদে সংস্কার কার্যক্রম তুলে ধরে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহির আওতায় আনলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যৎ সরকারকে গণ অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানিয়ে সংস্কার চালিয়ে নেয়ার বার্তা দিয়েছেন তিনি, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা। একই সঙ্গে নির্বাচনী বার্তায় বিশ্বকে জানিয়েছেন গণতান্ত্রিক অভিযাত্রায় কারো আস্থা নষ্ট করবে না বাংলাদেশ। আলামিন হক অহনের প্রতিবেদন। গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের যে অভিযাত্রা, সেই গল্পই বিশ্বমঞ্চে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন সংস্কারের কথা, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেই কথাও জানিয়েছেন বিশ্ববাসীকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে বিপুল সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাতে সহজেই নির্বাহী আদেশে সংস্কার কাজ বাস্তবায়ন করা যেত, কিন্তু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ বেছে নিয়েছে সরকার। রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন জাতিসংঘে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি বিশেষ বার্তা দিয়েছেন তিনি। সংস্কার কিন্তু একদিনের বিষয় নয়, এটা কিন্তু একটা প্রক্রিয়া। তো কাজেই বাংলাদেশে আমরা সংস্কারের উদ্যোগ নিল সকলেই যেটা সমর্থন করি বা আমরা সকলেই যে এটাকে বাস্তবায়নের জন্য আগ্রহী, সেটাও কিন্তু ঠিক কথা নয়। তো কাজেই তার এই আগ্রহ যদি থাকে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি এতে আমাদের নিরন্তর সমর্থন দিয়ে যায়, একদিক থেকে পরবর্তী যে সরকার আসবে তার উপরেও একটা চাপ তৈরি হবে যে এটা তো আন্তর্জাতিক সম্প্রদায় জানে, সুতরাং এখন আমাদের এই সংস্কার থেকে কোনো অবস্থাতেই পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য, যেখানে আর কখনো স্বৈর শাসকের আবির্ভাব হবে না। নির্বাচন হওয়া মানে হচ্ছে যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে বাংলাদেশ। ডেফিনেটলি মেসেজটা তো ভালো মেসেজ এবং আন্তর্জাতিক সম্প্রদায় আমি মনে করি যে এটা ভালোভাবেই নেবে, কারণ সবাই চাইতেছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসুক। একই সাথে অর্থ পাচার নিয়ে বাংলাদেশের মতো দেশগুলো কতটা ভুক্তভোগী সে ব্যাপারে বিশ্বের নজর দেওয়া জরুরি বলে মনে করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে ডক্টর ইউনূসের এই বক্তব্য সময় উপযোগী বলে মনে করছেন এই কূটনীতিক। বাংলাদেশের মতো দেশ, যারা আমরা অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ, তাদের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে এরকম পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক একটা প্রতিরোধ দরকার, উদ্যোগ দরকার, আমার ধারণা এটা কিন্তু অনেকেরই দৃষ্টি আকর্ষণ করবে। এখন প্রতিবেশী দেশের বিভ্রান্তিমূলক প্রচারণা এবং ঘৃণাত্মক বক্তব্য নিয়েও কৌশলী বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। আমার মনে হয় ওনার মাথায় কাজ করছে যে একটা স্মুথ পাওয়ার ট্রানজিশন দরকার, এখন কোনো ঝামেলায় হয়তো সে জড়াইতে চাচ্ছে না। বাংলাদেশ কিন্তু আমরা ভুক্তভোগী হচ্ছি, আমাদের সীমান্তের বাইরে থেকে বিভিন্নভাবে এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। তো কাজে সেই জায়গাগুলোর মাধ্যমে তিনি আমাদের কথাটাই বৈশ্বিক প্রেক্ষাপট দিয়ে বোঝাবার চেষ্টা করেন।
শান্তিতে নোবেলজয়ী ইউনুস পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চেয়েছেন। এছাড়া 8 বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের অবসান চেয়ে বিশ্বকে যে বার্তা তিনি দিলেন তা খুবই জরুরি বলে মত সবার। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। আল আমিন হক কহন, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। পিআর নিয়ে ঐকমত্য না হলে তা নিয়ে আলোচনা বন্ধের আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের আগে পিআরের দাবি তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। পিআর পদ্ধতির দাবি তুলে জামায়াত দেশে নতুন সংকট তৈরি করছে, এমন অভিযোগ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের। রাজধানীর বিআইএসএস অডিটোরিয়ামে হয়ে গেল সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনার, যার আয়োজনে ছিল ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে, ওই দেশগুলো কিন্তু ভালো আছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পিআর নিয়ে ঐকমত্য না হলে তা নিয়ে আলোচনা বন্ধের আহ্বান জানান তিনি। ঐকমত্যের বাইরে গিয়ে আবার কেন এত সব আলোচনা আমাদেরকে করতে হচ্ছে? কেন আমাকে পিআর নিয়ে আলোচনা করতে হবে? পিআর যদি ঐকমত্য না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার বন্ধ করে দেন। কিন্তু আমি পিআরের বিরোধিতা আমি করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে হবে। আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের আগে পিআরের দাবি তুলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এই পিআরের কথা বলছেন, তারা আবার পাল্টা বলছেন এই সরকারই বৈধ নয়, কারণ এই সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে কাজ করছে না। কিন্তু তারা মনে করে এই সরকারের রাইট আছে, জনগণের অভিপ্রায় ভিত্তিতে যেহেতু হয়েছে, অতএব তারা স্পেশাল অর্ডার দিতে পারে। একই পার্লামেন্টে দুবার পিআর হওয়াটা অযৌক্তিক বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এই পদ্ধতির দাবি তুলে জামাত দেশে নতুন সংকট তৈরি করছে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জনগণের কাছে পৌঁছানোর জায়গাটা হচ্ছে আইদার রেভলিউশনারি মেথড, আর না হয় আপনাকে ইলেকশনের মধ্য দিয়ে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করতে হবে। যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রসঙ্গ আসছে, তখন আপনারা পিআর নিয়ে আন্দোলন শুরু করেছেন। এর মানে কি? এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে আগে সুষ্ঠু নির্বাচন জরুরি। জনগণকে অংশগ্রহণের সুযোগ দিলেই কেবল স্থিতিশীলতা ফিরবে দেশে, এমনটাই আশাবাদ বক্তাদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। একথা জানিয়ে সিএসি এম নাসির উদ্দিন বলেন, ইসির উপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা দেবে না কমিশন। সারা দেশ থেকে আসা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ভবনে সম্মেলন। জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নির্বাচন কমিশনে কর্মকর্তাদের নিয়োগের দাবি জানানো হয় সম্মেলনে। আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে। কমিশনাররা জানান, সততার সঙ্গে কাজ করলে নির্বাচন কর্মকর্তাদের দাবি পূরণ হবে। বিগত সময়ে নির্বাচন কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করেনি, অনেকে অতি উৎসাহী ছিলেন। এবার এমনটা হবে না বলেও জানান কমিশনাররা। বিগত দিনে যেটা হয়েছে, আমরা দেখেছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারেননি। অনেকটা এরকম হৈমন্তী শুক্লার গানের মতো, আমার করার কিছুই ছিল না, শুধু চেয়ে চেয়ে দেখলাম। কিন্তু এইবার হবে উল্টোটা, মানে চেয়ে চেয়ে দেখার আর সময় আপনাদের থাকবে না, আপনারা খালি করতেই থাকবেন। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সেই দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। এই বাংলাদেশের নির্বাচন কমিশনের যে সাংগঠনিক কাঠামোটি দাঁড়াবে, সেটি বিশ্বের একটি মডেল হিসেবে আসবে। আমরা সংগঠিতভাবে ভালো নির্বাচন করার জন্য আমাদের স্ব স্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করব।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার। এই কমিশনই উপহার দিতে পারবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। We are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই, এগুলো আমরা সামাল দিচ্ছি। সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সম্মেলনে ইসির সিনিয়র সচিব বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আসছে নির্বাচনে বড় চ্যালেঞ্জ এআই এর অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোট গ্রহণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ, এটা একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কিছু পক্ষ নির্বাচন কমিশনে ভিন্ন ভিন্ন আবেদন জমা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক কোনো গোষ্ঠী বা ব্যক্তির একক মালিকানা নয়, কেবল দলীয় গঠনতান্ত্রিক নেতৃত্বের বৈধ আবেদনের ভিত্তিতেই নির্বাচন কমিশন এই প্রতীক বরাদ্দ দিতে পারে। দুপুরে গুলশান এভিনিউয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশন এবার আইন, সংবিধান ও গঠনতন্ত্র অনুযায়ী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে প্রত্যাশা করেন আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টির আরেক অংশের চেয়ারম্যান জিএম কাদেরকে ইঙ্গিত করে বলেন, দ্বৈত নীতির লোক রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক সেটাই এখন ভাবার বিষয়। প্রতীক কারো ব্যক্তিগত জিনিস না, প্রতীক কোনো পরিবারের জিনিস না, প্রতীক হচ্ছে দলের। এবং এটা কোন দলের? 12 নম্বর যে নিবন্ধনকৃত যে দল, সেই দলের প্রতীক হচ্ছে লাঙ্গল। বৈধ কাউন্সিল করেছে তারাই কেবল সেই প্রতীকের মালিক হতে পারে। দেশে আয়নাঘর সংস্কৃতি শুরু করেছিল আওয়ামী লীগ। সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে একথা বলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। এ সময় জামায়াতে আমির বলেন, তার দল ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না। শফিকুর রহমান আরও বলেন যে শিক্ষা মানুষকে নিচে নামিয়ে দেয়, সেই শিক্ষা আর দেয়া হবে না, যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ করবে। বিগত সরকারগুলোর কারণে গত অর্ধ শতাব্দীতেও সেই পরিবেশ তৈরি করা যায়নি বলে অভিযোগ করেন তিনি। বিপক্ষে গেলেও সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়ার আশ্বাস দেন জামায়াতে আমির। তিনি বলেন, 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত। অসংখ্য লোক তারা গুম হয়েছেন। গুম হওয়া লোকেরা সকলেই তাদের আপনজনের কাছে এখনো ফিরে আসেনি। আয়নাগর নামের কুখ্যাত টর্চার সেল, এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান, এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে। এর আগে বাংলাদেশের এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার কমিশন গঠন প্রাসঙ্গিক হলেও এটি না করে সরকার পিছিয়ে পড়েছে, এই মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এ এসব কথা বলেন তিনি। সেমিনারে বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় এখনও অদৃশ্য চাপ রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী শাসন ব্যবস্থার পরিবর্তন এলেও মানবাধিকার ইস্যুতে রয়ে গেছে প্রশ্ন। এমন বাস্তবতায় এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের এই আয়োজন, যেখানে উঠে আসে মানবাধিকার অধ্যাদেশ 2025-এর খসড়ার নানা দিক। বক্তারা বলেন, দেশের নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘন ঘটেছে 24-এর জুলাই আগস্টে। সেই ভয়াবহতা দেখেই ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। তবুও শিশু ও নারীদের মানবাধিকার নিয়ে তারা উদাসীন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব আসলে ছিল পাশাপাশি যে সমস্ত কমিশনগুলো তারা ফর্ম করেছে, ইনকোয়ারি কমিশন ফর এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, পাশাপাশি মানবাধিকার কমিশনটা গঠন করা, যেটা কিন্তু হয়নি। পৃথিবীর 400 গণতান্ত্রিক আন্দোলনে এত শিশু পৃথিবীর আর কোথাও নিহত হয়নি। এত বড় একটা মানবাধিকার লঙ্ঘনের জায়গায় বসে তারা 414 দিন আজকে অতিবাহিত হচ্ছে। এই মানবাধিকার কমিশন, মানবাধিকার সংরক্ষণ,
মানবাধিকারের জন্য কোনো কার্যকর উদ্যোগই নিতে পারলেন না। ক্রিমিনাল ইনভেস্টিগেশনের পাওয়ার দেওয়া হয়নি এবং সিভিল কোর্টের পাওয়ার দিয়ে ওই আর্থিক ক্ষতিপূরণের একটা এখতিয়ার দেওয়া হয়েছে। এটা রেয়ারলি দুনিয়াতে কোথাও মানবাধিকার কমিশন এক্সারসাইজ করে না। যেটা আমরা একেবারে দেখতে চাই না যে শুধু পুনর্বাসন কেন্দ্র আবার যাতে না হয়, এটা একটা কর্মশালা ভিত্তিক একটা অর্গানাইজেশন যাতে না হয়। মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত সংস্থাগুলোর সংস্কার ও বাতিলের দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক। মানবাধিকার কমিশনের স্বাধীনতা চাইলেও জবাবদিহিতার আওতায় আনার দাবিও জানান তিনি। এই সোসাইটিকে একটা সার্ভেলেন্স বা নজরদারি ভিত্তিক সমাজের যে বাংলাদেশকে পরিণত করেছে যে সংস্থাগুলো, সেগুলোর পরিবর্তন না হলে, সংস্কার না হলে আমাদের বাস্তব সংস্কারের লক্ষ্য কোনোদিন অর্জিত হবে না। গত এক বছরে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন হয়নি উল্লেখ করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, অতীতে নাগরিকদের চাপে যে কমিশন গঠিত হয়েছে সেটিও ছিল নখদন্তহীন। আমরা একটি নখদন্তহীন কমিশন চাই না, যে কমিশনটি কার্যকরভাবে মানবাধিকার রক্ষা করতে পারবে, এই রকম একটি কমিশন চাই। সেমিনারে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর বেশ কিছু খসড়া প্রস্তাবের বিষয়ে আপত্তি জানিয়ে সেসব স্পষ্ট করার আহ্বান জানান বক্তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আজ মহাপঞ্চমী তিথি, শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনার শেষ সময়। রাত পোহালেই মহাষষ্ঠী আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। কাল মহাষষ্ঠীতে দুর্গতি নাশিনীর অকাল বোধন, অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। বিশুদ্ধ পঞ্জিকা মতে এবার মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা আসছেন গজ বা হাতিতে চড়ে। হিন্দু শাস্ত্র মতে গজ শুভযাত্রার প্রতীক, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা। ফিরবেন দোলায় বা পালকিতে চড়ে। এরই মধ্যে দেবী আরাধনায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। চলছে দুর্গাকে বরণের প্রস্তুতি, সবখানেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পূজার আরো খবর জানবো। চট্টগ্রাম থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, মণ্ডপে মণ্ডপে এখন পূজার প্রস্তুতি কেমন দেখছেন? লোপা, আজ পঞ্চমী তিথি এবং কাল ষষ্ঠী, এবং সেই পুজোর যে আগমনী বার্তা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন থেকেই যারা ভক্ত দর্শনার্থী আছেন এই মণ্ডপগুলোতে এখন থেকেই তারা আসছেন প্রতিমাকে এক নজর দেখতে। শেষ মুহূর্তে আলোকসজ্জা থেকে শুরু করে যা তাদের প্রস্তুতি আছে সেগুলো তারা শুরু করে দিয়েছেন, এবং আগামীকাল থেকে যে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনা সেটা শুরু হয়ে যাবে। এবং আমি যেই জায়গাটায় আছি এটা হচ্ছে গোসাইডাঙ্গার যে পুজো মণ্ডপ, যান্ত্রিক নগরে এক চিত্র পল্লী কথা, এখানে তারা এবারের পুজো মণ্ডপটা সাজিয়েছেন। এখানে আমরা গ্রামীণ যে সংস্কৃতি সেগুলো তারা ফুটিয়ে তুলেছেন এমনটাই দেখতে পাচ্ছি। চট্টগ্রামে এবার আমরা গ্রামীণ যে সংস্কৃতি সেগুলো তারা ফুটিয়ে তুলেছেন এমনটাই দেখতে পাচ্ছি। চট্টগ্রামে এবার 2485টি পূজা মণ্ডপে, সেটা জেলা এবং মহানগর মিলে যে আয়োজনটা হয়েছে, 2485টি পূজা মণ্ডপে পূজা আয়োজিত হবে, এবং সেটার জন্য যেরকম সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই আমরা দেখছি। আগামীকাল ষষ্ঠী, সেই উপলক্ষে এখন থেকেই যে প্রস্তুতিগুলো, পূর্ব প্রস্তুতি সেগুলো সারিয়ে নেওয়া, তাদের যে আলোকসজ্জা বা আনুষঙ্গিক যে প্রস্তুতি সেগুলো তারা করছেন, এবং কর্মকাণ্ড বা যে পূজা অর্চনা সেটা শুরু হবে। এবং এরই মধ্য দিয়ে যে শারদীয় দুর্গা উৎসব, যেটি সনাতন ধর্মীদের, বাঙালিদের বলতে গেলে সবচেয়ে বড় অনুষ্ঠান কিন্তু যারা ভক্ত আছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত, এবং সেটা যারা আসছেন তাদের সাথে কথা বলেও আমরা জানতে পেরেছি। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার বরিশালে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, বরিশালে মণ্ডপগুলোতে এই মুহূর্তে কি আয়োজন চলছে এবং মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? লোপাজ পঞ্চমী তিথির রাতে বোধন বা বেলতলার পুজোর মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তলোকে আহ্বান জানানো হবে, এবং আগামীকাল ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে দেবী দুর্গা মর্তলোকে আসবেন কৈলাস থেকে। এবং দেবী দুর্গাকে বরণ করে নিতে প্রতিটি মণ্ডপেই কিন্তু শেষ সময়ের প্রস্তুতি চলছে, এবং যেসব মণ্ডপে এখন পর্যন্ত কাজ শেষ হয়নি সেসব মণ্ডপেও কিন্তু জোরে সোরে কাজ চলছে। এবং আমরা বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখেছি যেখানে এর মধ্যে বিভিন্ন রঙের তুলির ছোঁয়ায় দেবী দুর্গাকে নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে, এবং যেখানে শেষ হয়নি সেখানে শেষ সময়ের কাজ চলছে। শুধু মণ্ডপ নয়, সামনের যে বাহ্যিক যে
যে আচরণগুলো রয়েছে সেটিও কিন্তু করা হচ্ছে, যে সাজসজ্জা রয়েছে, গেট সাজানো হচ্ছে এবং পুরো বরিশাল নগরীতেই আমরা দেখেছি যে মণ্ডপগুলোর আশেপাশে লাইটিং করা হচ্ছে এবং শেষ সময়ের প্রস্তুতি নিয়ে যারা পুজো উদযাপন কমিটি রয়েছে বা দেবীর ভক্তরা রয়েছে তারা কিন্তু উচ্ছ্বসিত এবং তারা বলেছেন যে এবারের দুর্গা উৎসব সার্বজনীন উৎসব, সুন্দরভাবেই সবাইকে নিয়েই আসলে তারা উদযাপন করবেন এবং এই দুর্গা উৎসব যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুজো উদযাপন পরিষদ বা মণ্ডপ কমিটিতে যারা রয়েছেন তারা কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন এর আগেও এবং তারা জানিয়েছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যারা মণ্ডপ কমিটির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক থাকবে, আনসার সদস্যরা রয়েছেন সার্বক্ষণিক নিরাপত্তার জন্য এবং তারা জানিয়েছেন যাতে এই উৎসব শান্তিপূর্ণভাবেই শেষ হয় এবং মর্তলোক থেকে দেবী দুর্গা কৈলাসে ফিরে যাওয়া পর্যন্ত যত ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সব যাতে শান্তিপূর্ণভাবেই হয় সেদিকে আসলে খেয়াল রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত আসলে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো ঘটনা বা কোনো খবর তাদের কাছে নেই। তারপরেও যাতে শান্তিপূর্ণভাবে যারা দেবী দুর্গার ভক্তরা রয়েছে তারা যাতে মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন এই জন্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তারা সাজিয়ে রেখেছেন এবং যাতে যাতে ভক্তরা প্রতিটি দুর্গা মণ্ডপ ঘুরে ঘুরে দেখতে পারেন সেদিকটাও তারা খেয়াল রেখেছেন। লোপা। কাউসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মাদারীপুরে দুর্গোৎসবের মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির পরিদর্শন করেন তিনি। পরে মতবিনিময় সভায় রেজাউল বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া নির্বিঘ্নে পূজা উদযাপনে ধর্মীয় বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দুর্গাপূজায় দেশের প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলেও জানান তিনি। প্রতিটি মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে কাজ করবো, আমরা একসাথে থাকতে চাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমরা ভাই ভাই হিসেবে কাজ করবো, এটাই হবে আমাদের মূল মন্ত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো রেলের নিচে গড়ে ওঠা অস্থায়ী বস্তি উচ্ছেদ করা হলো। 19 সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে এ বিষয়ক প্রতিবেদন প্রচারের পর বিষয়টি নজরে নেয় ডাকসু। নবনির্বাচিত সমাজসেবা সম্পাদকের নেতৃত্বে এবং প্রক্টোরিয়াল বডির সহায়তায় চালানো হয় এই উচ্ছেদ অভিযান। মাদক গ্রহণের সরঞ্জাম সহ একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীরা বলছেন, নিরাপত্তার স্বার্থে এমন অভিযানের পর প্রয়োজন প্রশাসনের নিয়মিত নজরদারি। মেট্রো রেলের নিচে গড়ে ওঠা অস্থায়ী বস্তি আর ছিন্নমূলদের আস্তানা নিয়ে ছিল নানা অভিযোগ। ঢাবি এলাকায় রাত নামলেই বাড়ে আতঙ্ক। মাদক সেবন তো নিয়মিত ব্যাপার, ঘটে চুরি ছিনতাইয়ের মতো অপরাধও। চারিদিকে পলিথিন মোড়ানো, উপরে টাঙানো কম্বল এবং নিচে বিছানো আছে পাটি। এমন অস্থায়ী ঘরে থাকতে পারবেন কমপক্ষে 2 থেকে 3 জন। 19 সেপ্টেম্বর মেট্রো রেলের নিচে দিনে অসহায় মানুষের আশ্রয়, রাতে অপরাধের আঁকড়া শিরোনামে প্রতিবেদন করে যমুনা টেলিভিশন। এরপরই শনিবার দুপুরে ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় চালানো হয় উচ্ছেদ অভিযান। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সহযোগিতায় হয় এই অভিযান। এ সময় মাদক গ্রহণের সরঞ্জাম সহ একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের এই সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে আমরা চেষ্টা করছি এই সমস্ত যারা এরকম মাদকাসক্ত ব্যক্তিরা এখানে আছে, মাদক ব্যবসায়ীরা আছে, ছিন্নমূল ভবঘুরে পাগল যারা আছে, এদেরকে এখান থেকে বের করে দিয়ে আমাদের ক্যাম্পাসটা সেফ করা। উচ্ছেদ করা হয় মেট্রো রেল পিলারের নিচে থাকা ছোট ছোট প্লাস্টিক আর কাপড়ের ঘর। উদ্ধার করা হয় চুরি ছিনতাইয়ের মালামালও। ওরা যেহেতু থাকে এই কারণে অপরাধের মাত্রাটা বেড়ে যায়, কারণ হচ্ছে ওরা বিভিন্ন মাদকাসক্তির সাথে ওরা জড়িত। আমাদের যে সাধারণ শিক্ষার্থী আছে তারা চলার সময় দেখা যাচ্ছে যে ভবঘুরে পাগল বা অন্য কোনো মানুষদের দ্বারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো একটা ক্যাম্পাসের শিক্ষার জন্য তো এটা স্বাভাবিক পরিবেশ না। ইফার হলে সাম্য ভাই উনি মারা গেছে আর কি, এইভাবে ওনাকে ছুরিকাঘাত করে নিহত করা হয়েছে। তো এটা আমাদের জন্য কতটা কনসার্নিং একটা বিষয়। তো রাতের বেলা এই ধরনের যারা দিনের বেলা সাধারণ মানুষ হিসাবে থাকে, অসহায় মানুষ হিসাবে থাকে, রাতের বেলা আপনারা অভিযান চালালে দেখবেন যে এদের কাছে আপনি ধরেন যে চাপাতি পাচ্ছেন বা ধরনের ভয়ঙ্কর অস্ত্র পাচ্ছেন। ঢাকা
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হলেও একই চিত্র দেখা যায় রাজধানীর অন্যান্য সড়ক, ফ্লাইওভার আর আন্ডারপাসের নিচে। রাজধানীর আধুনিকতার প্রতীক মেট্রো রেলের নিচে যখন অপরাধপ্রবণ এলাকা গড়ে উঠেছে, তখন প্রশ্ন থেকে যায়, শুধু উচ্ছেদ অভিযানই কি যথেষ্ট? রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হলো বাড়ির নাম শাহানা চলচ্চিত্রটি। আজ রাজধানীর 5 তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে একটি সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় বাছাইকৃত সিনেমার নাম। অস্কারের গুরুত্বপূর্ণ বিভাগ আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য জমা পড়েছিল মোট 5টি চলচ্চিত্র। যে তালিকায় উল্লেখযোগ্য মাকসুদ হোসেন পরিচালিত সাবা, আকরাম খান পরিচালিত নকশিকাথার জমিন ও শঙ্খ দাশগুপ্তের প্রিয় মালতী। আমাদের সাবমিশন আমরা যেটা করব সেটা হচ্ছে বাড়ির নাম শাহানা। বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে গঠন করা হয় জুরি বোর্ড। জুরিদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য বাছাই করা হয় বাড়ির নাম শাহানা। যার যত যুক্তির শক্তি আছে সবগুলো আমরা প্রয়োগ করার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা পরস্পরকে কনভিন্স করার চেষ্টা করেছি যে যার যে মতামত সে সেটা পারসুয়েট করার চেষ্টা করেছে, বাট আমরা সবাই মিলেই শেষে এসে একটা কনক্লুশন ড্র করেছি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির গল্প পরিচালক লিসা গাজীর নিজের জীবন থেকে নেয়া। পাশাপাশি চিত্রনাট্যও এই নির্মাতার, যেখানে উঠে এসেছে লিঙ্গ বৈষম্য, বিবাহ বিচ্ছেদ এবং সামাজিক অসঙ্গতি থেকে এক নারীর ঘুরে দাঁড়ানোর গল্প। বাড়ির নাম শাহানা প্রিমিয়ার্ড হয়, ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে, এবং সেখানে জেন্ডার সেন্সিটিভিটি অ্যাওয়ার্ড পায়। অনেকটাই আমার নিজের জীবন থেকে নেয়া। আমার 90s-এ আমি একজন ডিভোর্সি ছিলাম, এবং আমিও অনেকটা পালিয়ে এসেছিলাম আমেরিকা থেকে। তো আমার জীবনের অনেক অংশ, অনেক প্রতিফলন ছবিটার মধ্যে আছে। সিনেমায় দীপা চরিত্র অভিনয় করেছেন অভিনেত্রী আনান সিদ্দিকা। মুখ্য চরিত্রের পাশাপাশি ছিলেন সহচিত্রনাট্যকারের ভূমিকাতেও। বাড়ির নাম শাহানা নামে ওনার একটা শর্ট স্টোরি আছে, 2011-তে পাবলিশড হয়েছিল। তো উনি ডিসাইড করেন যে আচ্ছা আমি এটা নিয়ে একটা সিনেমা বানাবো। তখন আমার সাথে উনি এটা নিয়ে কথা বলতে বসেন। তো যখন কথা বলতে বসেন তখন প্রথমেই লিসাপা বলে যে জানিস কেন জানি আমি তোকে দেখি দীপা চরিত্রটাতে। যখন এটা নিয়ে কথা বলতে বলতে আমরা 5টার মতো সিন কাইন্ড অফ লিখে ফেলি। বাড়ির নাম শাহানা সিনেমার গল্প ও দৃশ্যায়ন মুগ্ধ করেছে জুরিদের। পাশাপাশি অভিনয়ে সাবলীলতা থাকায় অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য বাছাই করা হয়েছে এই চলচ্চিত্রকে। আনাস ইমরান, যমুনা নিউজ, ঢাকা। আগুন নেভাতে গিয়ে এ যাবৎ আত্মত্যাগ করেছেন 51 ফায়ার ফাইটার। সবশেষ টঙ্গীতে কেমিক্যালের গুদামে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল 3 জনের। সবশেষ মারা গেলেন ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম। এখনও একজন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। আগুন থেকে মানুষ ও সম্পদ রক্ষায় যারা সবার আগে এগিয়ে যান, তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ তা সবসময় থেকে যায় লোকচক্ষুর আড়ালে। টঙ্গীর কেমিক্যাল গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এ পর্যন্ত অকাতরে জীবন বিলালেন 3 জন। সবশেষ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম জীবন উৎসর্গ করলেন। চাকরি জীবনে 9টি বছরে বহুবার এসেছেন এই সদর দপ্তরে। প্রশিক্ষণ নিয়েছেন জীবন বাজি রেখে কাজ করার। সেই নাইম জীবন দিয়ে শপথ রেখেছেন। আজ নাইম তার অফিসে এসেছেন নিথর দেহে। গার্ড অফ অনার দেন অগ্নিসেনাদের একটি চৌকস দল। জান্নাতুল নাইমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাজায় অংশ নেন স্বজন সহকর্মীরা। অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতো নাইমকে বিদায় জানান তারা। নাইমের পরিবার তাদের সন্তানের জন্য উপস্থিত সকলের কাছে দোয়ার আবেদন জানান। টঙ্গীর অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার নুরুল হুদা শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান। সবশেষ 2022 সালে সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে প্রাণ যায় 13 জন অগ্নিসেনার। এর আগে 2008 সালে 4 জন এবং 2000 সালে আত্মত্যাগ করেন আরও 3 ফাইটার। ফায়ার সার্ভিসের হিসেবে এ যাবৎ সংখ্যাটা 51। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সব অংশীজনদের সম্পৃক্ত করে পর্যটকদের জন্য একটি কোড অব কন্ডাক্ট
প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে নিরাপদ, সুষ্ঠু, আনন্দময় ভ্রমণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধন শেষে এসব কথা জানান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় নির্মল পরিবেশ, পারিবারিক আবহ এবং নিরাপদ ভ্রমণের প্রতিফলন ঘটবে। পর্যটনের মূল উদ্দেশ্য শুধু অর্থনীতিকে সমৃদ্ধ করা নয়, বরং নির্মলতা, নিরাপত্তা, পারিবারিক আনন্দ এবং সামগ্রিকতার অনুভূতি সবার মধ্যে ছড়িয়ে দেয়া। র্যালির উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মহাপরিকল্পনা বিগত সরকার তৈরি করেছিল। মূলত ভারতীয় একটি কনসালটেন্সি ফার্ম এই কাজটা করেন। আমাদের কাছে মনে হয়েছে এটাকে আমাদের রিভিজিট করা দরকার। আমরা এটাকে রিভিজিট করছি। প্রতিবেশী দেশের সাথে আমাদের বিভিন্ন পর্যটন স্থানেও প্রতিযোগিতা আছে। আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমাদের নিজেদের তৈরি করা উচিত, সো আমরা নিজেরা তৈরি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব বলে মন্তব্য করেছেন শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক ইউটিএল এর আহ্বায়ক আতাউর রহমান বিশ্বাস। শনিবার ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বায়বীয় অভিযোগে শিক্ষার্থীদের রায়কে প্রশ্নবিদ্ধ করার অবকাশ নেই। ষড়যন্ত্র করে মতামতকে অসম্মান করার চেষ্টা সফল হবে না। তিনি জানান, ব্যালট 3 মাস সংরক্ষিত থাকে, সিসিটিভি ফুটেজও যাচাই সম্ভব। তাই অভিযোগের মীমাংসায় নির্বাচন কমিশনকেই কার্যকর ভূমিকা নিতে হবে। ডাকসু নির্বাচনের 2 সপ্তাহ পার হলেও অনিয়মের অভিযোগে বিতর্ক চলছে। এ প্রেক্ষাপটে ইউটিএল সংবাদ সম্মেলনের আয়োজন করে। নির্বাচন 2025 ঘিরে আমরা কয়েকটি ইউনিভার্সিটি টিচার্স ভিত্তিহীন অভিযোগ কেবল শিক্ষার্থীদের অবমাননা নয়, এটি গণতন্ত্র ও জুলাইয়ের অর্জনকে কলঙ্কিত করে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শিক্ষার্থীদের রায়কে অসম্মান করার কোনো প্রচেষ্টা সফল হবে না। এরপরও যদি কোনো অভিযোগ থাকে, সেই সিসি ক্যামেরা তো সংরক্ষিত রাখা, ব্যালট পেপার 3 মাসের জন্য সংরক্ষিত রাখা। নির্বাচন কমিশনার যে নির্বাচন পরিচালনা করেন, ওনাদের দায়িত্ব এটি। ওনারা এই দায়িত্বটি ঠিকভাবে পালন করেছেন কিনা, এখানে কোনো গাফলতি হয়েছে কিনা, এটি নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। নারায়ণগঞ্জ শহরে মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের কালীরবাজার শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় একটানা 2 মাস 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করায় এক ক্ষুদে শিক্ষার্থীকে সাইকেল পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতেও পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসেন মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জামাতে ইসলামের আমির মাওলানা আব্দুল জব্বার, খেলাফতে মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সিরাজুল মামুন, এনসিপি জেলার মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকে। বাংলাদেশের প্রথম এআই চালিত ডিজিটাল ঋণ সুবিধা ইরিন ডিভাইস অ্যাপ উদ্বোধন করেছে ঢাকা ব্যাংক। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর একেএম শাহনেওয়াজ এবং স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান জুংমিন জং উদ্বোধন করেন অ্যাপটির। গ্রাহকদের জন্য থাকবে সহজ কিস্তিতে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস কেনার সুযোগ। এছাড়াও সেবা খাতের পেশাজীবী উদ্যোক্তা, ব্যাংক বহির্ভূত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রযুক্তিকে সহজলভ্য ও সাশ্রয়ী করবে অ্যাপসটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ ইকবাল মোহসিন সহ অর্থনৈতিক ও টেলিযোগাযোগ খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।